হবে। খোঁচা যখন দিয়েছেন পেনের কলম একটু চালাতে হবে, একটু খোঁজ নেবেন। আমার একটু ব্যস্ততা আছে, সেই জন্য আমি পেনের কলমটা পুরোপুরি চালাতে পারিনি। পেপার রেডি হয়ে গেছে। হাতিশালা 6 লেনে ওয়েটল্যান্ড আছে, দখল হচ্ছে। এতদিন আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম, কর্ণপাত করেনি। এবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে আমি চিঠি দিতে শুরু করব। আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ ফুলে ফুলে তলে তলে মিলেছে একে কার। দুটো চিঠি নিয়ে কি করব, কোর্টে যাব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এখানে ওয়েটল্যান্ড আছে অনেক, ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কোনো ধরনের সার্ভে ছাড়াই। আমি আমার একটা টিম লাগিয়েছি, আলোচনা চলছে, আমরা আগামী দিনে এটা নিয়ে সোচ্চার হব যে সার্ভে করে ওয়েটল্যান্ড করা হোক। কারণ এখানে 40 বছর 50 বছর বসবাস করছি আমরা, দুর্কামরা ঘর ছিল, ওয়েটল্যান্ড করার জন্য সেটা এক্সটেন্ড করতে পারছি না। সামান্য একটা ইলেকট্রিকের মিটার নেব, সেটা সাধারণ মানুষকে করতে দেওয়া হচ্ছে না ওয়েটল্যান্ডের অজুহাত দেখিয়ে। আবার এই ওয়েটল্যান্ডের উপরে প্রাসাদ সম বাড়ি হয়ে যাচ্ছে। এই বৈষম্য বন্ধ করার জন্য আমি একটা সার্ভে করছি কি চলছে। একটা টয়লেট করবে, পুরুষরা তো যেখানে সেখানে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দেয়, কিন্তু মহিলাদের পক্ষে সেটা সম্ভব নয়। সেই টয়লেট করতে গেলেও প্রশাসনিক বাধা আসছে। এইটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে। এটার বৈষম্য, এই অন্যায়ের অবসান হওয়া দরকার আছে না নাই ভাই? একটু হাত তুলে আমাকে জানান, দরকার আছে তো? সেই জন্য আমাদের একটু সার্ভে চলছে। আমরা প্রয়োজনে চিঠি করবো ওয়েটল্যান্ড দপ্তরকে, সার্ভে করা হোক। যেগুলো জলাজমি ওয়েটল্যান্ড, সেইগুলোকে ওয়েটল্যান্ড হিসেবে ট্রিট করা হোক। কিন্তু বসত বাড়ি, বাস্তু জমি, সেইগুলো কি করে ওয়েটল্যান্ড হতে পারে? আর যদি সেগুলো ওয়েটল্যান্ড হয়, আইন সবার জন্য হবে। গরিবের জন্য এক আইন, শাসকের জন্য আলাদা আইন, বিরোধীদের জন্য আলাদা আইন, যার বলনে অলা নেই তার জন্য এক আইন। এ মেনে নেওয়া যাবে না। তাই বন্ধুগণ, এই সমীক্ষা চালাচ্ছি। পেনের খোঁচা যখন দিয়েছো, আমি একটু আজকে প্রকাশ করছি। আর একটা বলে যাই, হাতিশালা 6 লেনে হিটকোর সম্পত্তি অবৈধভাবে দখল করে একাধিক পার্টি অফিস তৈরি করা হয়েছে। আজকে বার্তা দিয়ে যাচ্ছি, আজকে তো বার্তা দিতে চাই, প্রস্তুত থাকুন। ওই পার্টি অফিসগুলোকে হয় হিটকো ভাঙবে, নালে আইনের মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভাঙাবে। খোঁচা আপনি দিয়েছেন, সহ্য করতে হবে। বলে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। আমি ইটের জবাব পাটকেলে দিতে পারবো না, আমি ইটের জবাব ভাই পেনে দেব। আমি মারপিট দাঙ্গা হারাম মানে হানাহানি এতে আমি নেই। অবৈধভাবে ইললিগালি এনক্রোচ করে রেখেছে। হিটকো সম্পত্তি মানে কার সম্পত্তি? সরকারের সম্পত্তি। সরকারের সম্পত্তি মানে আপনার আমার সম্পত্তি, জনগণের সম্পত্তি। তো আপনার আমার সম্পত্তি তথা সরকারের সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখবে। আমি হিটকো চেয়ারম্যান, হিটকোর এমডি স্যারকে চিঠি করব, সব রেডি হয়ে আছে ভাই। আমি এই প্রোগ্রামটা নিয়ে একটু ব্যস্ততা ছিলাম, আর এসআইআর নিয়ে একটু আছে বলে ছবি সমেত আমি দিতে পারছি না। আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েটল্যান্ডে অলরেডি একটা অর্ডার হয়ে গিয়েছে, অবৈধভাবে দখল করে রেখেছে একটা পার্টি অফিস, সেটা ভাঙার। বুঝতে পেরেছেন? অর্ডার হয়ে অলরেডি আছে। সেই অর্ডার কপিটা আর এটা অ্যাটাচমেন্ট করে আবার কোর্টে যাওয়া হবে, নিশ্চিন্তে থাকুন আপনারা। যারা কাটি দিয়েছে তাদের বসার জায়গাটা হয়তো আমরা একদিন প্রোগ্রাম করতে চেয়েছিলাম, কাটি দিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করেছে। করলে করতে পারতাম, এতটুকু আমি বলে যাচ্ছি। চাইলে করতে পারতাম। প্রশাসনকে আমরা কি করি? সম্মান দিই। প্রশাসনের কর্তারা আমাদেরকে একটা অ্যাডভাইস করেছে, দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, সেটাকে আমরা সম্মানে রেখেছি। না আমরা করতে পারতাম, যাও তো দেখা যেত। কিন্তু কাটি যখন খোঁচা আমার দিয়েছে, আমাদেরকে একটু খোঁচা দিতে হবে। আমাদেরকে একদিনের প্রোগ্রাম করতে দেয়নি, ওনাদের বসার জায়গাটা আমি তুলে দেখাবো। আজ নয়, কাল। রেডি আপনারা থাকুন, আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি।
সবার দীর্ঘায়ু কামনা করছি, সবাই যেন দেখে ওটা যেতে পারে। যেতে তো একদিন হবেই, কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, যেতে তো হবেই, কিন্তু দেখে যেন যাওয়া যায় এই আমি কামনা করছি। তাই আমি ওই প্রসঙ্গে যাব না, সময় নষ্ট করব না। আমার আওয়াজ 6 লেনে তো মাইক লাগানো আছে, ওনারাও শুনে নিচ্ছে। বলছি প্রস্তুত থাকুন, কোন বড় নেতা আছে ওইটা আটকাক আমি দেখব। ফিরহাদ হাকিম আটকাবে? ফিরহাদ হাকিম সাহেব আটকাবে? এমনি উনি অবৈধ ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, কি করে হজম করবে তার রাস্তা খুঁজছে। তো ক্যামেরায়, কোন ক্যামেরা বলছি, গতকালকে মিডিয়া প্রশ্ন করেছিল আমাকে, এই ফিরহাদ হাকিম সাহেব হচ্ছে বলে আরেকবার বলেনি, মিডিয়া প্রশ্ন করেছিল ক্যানিং পূর্বের এক নেতাকে নিয়ে। আমি বলেছি উনার পাশে আর কেউ নেই, ফিরহাদ হাকিম সাহেবকে একবার নিয়ে এসে দেখা। আমি আবারও বলছি, অন্য কোনো কথা বলে তার নাম বলছি না কেন, ফিরহাদ হাকিম সাহেব মুসলমানদের মুখ্যমন্ত্রী শাস্তি যায়। উনার আব্বা, উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী, দিদিকে এমন ভাবে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীকে, উনি আবার মুসলমানদের মুখ্যমন্ত্রী। তাই ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে একবার ভাঙড়ে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাতে বলছি, তাহলে জানবো উনার পাশে দল আছে। আমি একবার বলছি, একবারে নিয়ে এসেছিল ইমাম মুয়াজ্জিনের প্রোগ্রামে, পার্টির প্রোগ্রামে একবার নিয়ে আসুক। আমার যতটুকু সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি, যতটুকু আমার সোর্স আছে, কেউ আর আসবে না, কেউ আর আমি প্রশ্নই যাব না। আমি একজনকে চাইছি, কাকে? ওয়াকফ চোর ফিরহাদ হাকিমকে চাইছি, একবার আসুক, ভাঙড়ে প্রোগ্রাম করুক। তাও কার প্রোগ্রামে? ক্যানিং পূর্বে এক নেতা, এখন উনি বলছেন অবজারভার, তার উপরে নেতা বলছে অবজারভার নাই, এই নিয়ে বিতর্ক। আমি ওই প্রসঙ্গে যে সময় আমি নষ্ট করব না। বন্ধুগণ, আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। মানসিক প্রস্তুতিটা এটাই যে এই গতানুগতিক সিস্টেম চলছে, এটা বন্ধ করতে হবে। আমি আসবার সময় মাঠে নেমেছিলাম, কৃষক ভাইকে জিজ্ঞাসা করছিলাম 1 কিলো কি শাক বললো গো, ওটা বেতে শাক, মেথি শাক 1 কিলোর দাম 80 টাকায়। উনি ওই মেথি শাক মানুষ যখন, সাধারণ মানুষ যখন কেনে, দাম কত হয়? নিশ্চিতভাবে অনেক বেশি। উৎপাদিত ফসল, ওখানে একটু আস্তে কথা বলতে বলো তো। 100 গ্রাম 20 টাকা, 100 গ্রামের দাম 20 টাকা। উনি মার্কেটে ওটা বিক্রি করে না নাকি? উনি যদি আবার পাইকারিকে দেয় অনেক কম দামে হবে। যাক, আমি মাঠে গিয়েছিলাম এই দাম জিজ্ঞাসা করতে। আমি আপনাদের বলার বক্তব্য হচ্ছে, এখানে ভাঙড় কৃষি প্রধান এলাকা, আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য, আমাদের দেশ কৃষি প্রধান, কিন্তু আমাদের রাজ্য যদি দেখি কৃষকদের দুরবস্থা কেন, এটা কাটিয়ে ওঠা দরকার আছে না নাই? কৃষকদের স্বার্থে 2004 সালে একটি কমিশন গঠন হয়। অধ্যাপক স্বামীনাথন, MS স্বামীনাথন, সম্ভবত স্বামীনাথন কমিশন আমরা শর্ট নেমে বলি, তৈরি হয়েছিল কিসের জন্য? কৃষকদের আর্থসামাজিক ভাবে স্বাবলম্বী কিভাবে করা যায়। 2002 থেকে 2006 এর মধ্যে তিনি 5টি প্রতিবেদন জমা করেছিলেন। সেই 5টি প্রতিবেদনে বলা হয়েছিল, একাধিক সুপারিশ করা হয়েছিল। কি সুপারিশ? কৃষকদের আয় কিভাবে বাড়বে সেই বিষয়ে চর্চা করা আছে ওখানে। কিন্তু আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি কোনোটাই ফলো করা হচ্ছে না, কোনোটাই মানা হচ্ছে না। ফলে উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাচ্ছি না, মাসের শেষে আমাদের কৃষকরা সঠিক ইনকামও তারা করতে পারছে না। আমি একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন, বারবার কথা বলি, আজকেও বলছি আপনাদের, যে আপনার 23শে ডিসেম্বর ছিল জাতীয় কৃষক দিবস। এখানে কারা কৃষক আছেন একটু হাত তুলবেন, হাত তুলুন না। আচ্ছা, আপনারা কৃষক নেই এর মধ্যে কেউ? আচ্ছা, 50% এখানে কৃষক আছেন আর 50% অন্য কাজে কামে যুক্ত। আপনারা বলুন, 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে সারা দেশে পালন হয়েছে,
আপনারা কৃষকের ডেটটা জানেন? আপনারা কৃষক, আপনাদের জন্য উৎসর্গ করা হয়েছিল। ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিবসকে উদযাপন করার জন্য এবং কৃষকের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য চৌধুরী চরণ সিং এর জন্মদিবসটাকেই বেছে নেওয়া হয়েছে। কারণ তিনি কৃষকদের জন্য অনেক দাবি দাবা তুলেছিলেন, কৃষকদের জন্য অনেক পলিসির ইমপ্লিমেন্ট করেছিলেন, আপডেট করেছিলেন। তাই তার জন্মদিনটাকে স্মরণ করে এই ডেটটা করা হয়েছিল। কতজন জানেন? আমরা কৃষকরাই জানি না, অ্যাওয়ার করা হয়নি। বলার কারণ হচ্ছে যে আপনাদের জন্য যে ডেট উৎসর্গ করা হলো সেই ডেটটাই আপনারা জানেন না। ভাবতে পেরেছেন তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি? কৃষকদের 23শে ডিসেম্বর পালন হচ্ছে। একটি তথ্য তুলে আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় কত আর পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম কাশ্মীর, ভারতবর্ষের সব থেকে বেশি আর্মি যেখানে আছে, যেখানে সব থেকে বেশি বাহিনী আছে, মনে হয় মানুষ পিছু একটা করে বাহিনী রাখা আছে এরকম একটা ভাব। ওই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করছে। তামিলনাড়ুর কৃষকরা, হরিয়ানার কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা, মহারাষ্ট্রের কৃষকরা, কেরলের কৃষকরা মাস গেলে কেউ 15,000, কেউ 22,000, কেউ 20,000 টাকা ইনকাম করছে। আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছে। এত বৈষম্য কেন? আপনাদের একটু জানিয়ে রাখি, মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করছে। মেঘালয়ের কৃষকটাও কৃষক, আর ভাঙড়ের বেওতা 2 নম্বর অঞ্চলের কৃষকটাও কৃষক। এ মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছে, আর উনি মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করছে। এই ইনকামের বৈষম্যতা কেন? ইনকামের বৈষম্যতাই হচ্ছে স্বামীনাথন কমিশনকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। এবার স্বামীনাথন কমিশনের কি জিনিস আপনাদের সহজে যদি আমি বুঝাতে চাই, সাচার কমিটির সুপারিশ জানেন? সাচার একটা কমিশন হয়েছিল, তো ওখানে মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক ভাবে কোন জায়গায় আছে সেটা তুলে ধরা হয়েছে। তুলে ধরে রাজেন্দ্র সাচারজি একটা নির্দেশিকা দিয়েছে, মুসলমানদের ভালো যদি করতে চান, মুসলমানদের যদি ইমপ্লিমেন্ট করতে চান, মুসলমানকে যদি মূল স্রোতে আনতে চান, তাহলে এই এই কাজগুলো করতে হবে। 2014 সালে ভার্জিনিয়াস জাকসা কমিটি একটি সুপারিশ তৈরি করেছিল, একটা কমিটি তৈরি হয়েছিল। এই ভার্জিনিয়াস জাকসা কমিটি আদিবাসীদের, সারা ভারতবর্ষের আদিবাসীদেরকে নিয়ে গবেষণা করেছিল, চর্চা করেছিল, সার্ভে করেছিল। সার্ভে করার পরে অধ্যাপক ভার্জিনিয়াস জাকসা স্যার একটা সুপারিশ দিয়েছিল। সেই সুপারিশে আদিবাসী সমাজ আর্থসামাজিক ভাবে কিভাবে এগিয়ে যেতে পারে তার রূপরেখা তুলে ধরেছিল। আপনারা জানেন মন্ডল কমিশন, যে মন্ডল কমিশনের সুপারিশকে চাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বাবরি ধ্বংস শহীদ করা হয়েছিল। 1992 সালে মন্ডল কমিশনের সুপারিশ ছিল দলিত সমাজেরকে নিয়ে, অনগ্রসর শ্রেণীকে নিয়ে, যে অনগ্রসর শ্রেণী থেকে অগ্রসর শ্রেণীতে কিভাবে পৌঁছাবে তার রূপরেখা ছিল। তাই প্রত্যেকটি কমিশন, প্রত্যেকটি কমিটি তৈরি হয় বিভিন্ন পারপাসে। তো স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল কৃষকদের জন্য, কৃষকরা কিভাবে আর্থসামাজিক ভাবে এগিয়ে যেতে পারে। তার আগে কৃষকদের আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছিল। এই আত্মহত্যা রোধ কিভাবে করতে হবে, দিনের শেষে কৃষকদের হাতে কিভাবে দুটো পয়সা থাকবে, সেই বিষয়কে সামনে রেখে একটা রূপরেখা তৈরি হয়েছিল। পশ্চিম বাংলার মাটিতে ওই রূপরেখা বাস্তবায়ন করা হয়নি। স্বামীনাথন কমিশনের একটা সুপারিশ ছিল,
C+2 ইন্টু 50%, একটা ফর্মুলা। C+2টা কি জানতে হবে? যে আপনারা কৃষক আছেন, আমি ফুলকপি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, সহজ হবে। একটা ফুলকপি আপনারা চাষ করেন তো নাকি? হয়, এই দিকটা হয় না, ওই দিকটা আমার ওই পাটটাতে হয়। আচ্ছা, এই মাঠেও হয়। একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ হয়? 6 টাকা। আপনি বলছেন কোন জায়গায় 3.5 টাকা খরচ হয়, কোন জায়গায় 4 টাকা, কোন জায়গায় 5 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মাটির উপরে নির্ভর করে, কতটা সেচের অ্যাক্সেস কতটা সহজ হবে, দূর থেকে পানি নিয়ে আসলে খরচ বাড়বে করবে, অনেক ব্যাপার থাকে। চলেন, তো আপনি স্বামীনাথন কমিশন বলছে C+2 ইন্টু 50%, একটু বুঝিয়ে দিই এটা কি। একটা ফুলকপি আমি তর্কের খাতিরে ধরছি 3 টাকা খরচ হচ্ছে তৈরি করতে। আপনি ওই 3 টাকা তৈরি করা ফুলকপি ক টাকায় বিক্রি করছেন বলুন? বলুন, 7 টাকায় বিক্রি করতে পারে? পারে না। হ্যাঁ, আপনি আমি কিনছি 25 টাকা, 22 টাকায়, 20 টাকায়। একটা 3 টাকার ফুলকপি খুব ভালো বাজার থাকলে 7 টাকা, 8 টাকা, তাও মনে হয় না। 5 টাকা, 3.5 টাকা, এমন ঘটনা গেছে 3 টাকায় 3টে দিয়ে দিয়েছে। হয়েছে তো ভাই? তাহলে একভাবে হয় না, বৈষম্য হচ্ছে। 3 টাকার ফুলকপি গড়ে আমি দেখেছি 4 টাকা থেকে 4.5 টাকায় আপনি বিক্রি করেন, গড় 4 টাকাতেও চলে আসবে গড়ে। তাহলে আপনি আপনার উৎপাদিত ফসলের দাম সঠিক পেলেন না, 1 টাকা। C+2টা কি? সায়েন্টিফিক ভাবে ওরা করেছেন, উৎপাদিত ফসলের 3 গুণ দাম, আমি প্রচলিত ভাষাই বলি। এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ। কেমন আপনাকে বলি, আপনার একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হয়েছে, আপনার ক টাকায় বিক্রি করবেন? 3 টাকা খরচ, 3 টাকা লাভ, সরি 3 টাকা খরচ, 3 টাকা সময়। আপনি 3 টাকা খরচ করে ফুলকপি তৈরি করছেন, আর 3 টাকা দিতে হবে সময়ের দাম, ইন্টু 50%। 6 কে 50% গুণ করো ওতে, তাহলে কতই দাঁড়াচ্ছে? 3 গুণ হচ্ছে না? 3 গুণ হচ্ছে তো। আমি আপনাকে সহজ বলে দিচ্ছি, আপনার ইনকাম বাড়বে কিভাবে। স্বামীনাথন কমিশনকে যদি ফলো করে, আজকে আপনার ইনকাম 8,000-এর নিচে 3 টাকার ফুলকপি 4 টাকায় বিক্রি করছে, আর ওই 3 টাকার ফুলকপি যদি 9 টাকায় বিক্রি করেন, 3 ডবল দাম হচ্ছে। আজকে 8,000 টাকা ইনকাম, তখন বেড়ে 3 আসছে 24,000। এক লাফে কোথায় চলে যাচ্ছে? 8 থেকে 24। এইটা কে করবে? নওশাদ সিদ্দিকী? আমার হাতে এই ক্ষমতা আপনারা দেননি। বিধানসভায় বলার ক্ষমতা দিয়েছেন ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ ক্ষমতা দিতে হবে ওই দামটা ঠিক করার। ওইটা রাজ্যের মানুষ ক্ষমতা দিয়েছে কাকে? এগ্রিকালচার মিনিস্টারকে। বুঝতে পারছেন কি বলছি? কৃষি মন্ত্রীর হাতে এই ক্ষমতা মার্কেটের দাম ঠিক করে দেওয়া। এগ্রিকালচার অ্যালাইড সেক্টর যেটা আছে, তাদের হাতে ক্ষমতা এই মার্কেটের দামটা ঠিক করা। কিন্তু দুর্ভাগ্য, রাজ্যের মানুষ ভুল কৃষি মন্ত্রীকে তৈরি করেছে, ফলে কৃষকদের স্বার্থের কথা ভাবছে না, দামটাও সে ঠিকঠাক রাখছে না। তাই আগামী দিনে শুধু ভাঙন নয়, রাজ্যের কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ রাজ্যের কৃষকরাই ভোট দিয়ে একটা কৃষি মন্ত্রী তৈরি করেছে, রাজ্যের কৃষক পরিবার ভোট দিয়ে একটা কৃষি মন্ত্রী তৈরি করেছে। সেই কৃষি মন্ত্রী মাস গেলে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে ওই কৃষকদের কষ্টার্জিত অর্থ ট্যাক্স দিয়ে। আপনি আমি ট্যাক্স দিচ্ছি, 1.5 লাখ টাকা মাইনে কৃষি মন্ত্রী পাচ্ছে। তাহলে ভুল লোককে আপনি কৃষি মন্ত্রী করে বসিয়ে রেখেছেন। কৃষকদের কাছে আহ্বান করব, যদি আপনারা চান উৎপাদিত ফসলের C+2 ইন্টু 50% তথা প্রচলিত কথায় যদি 3 গুণ দাম চান, তাহলে আপনাদের বলবো এগিয়ে আসুন কৃষক বন্ধুরা। ভাঙড়ের কৃষকরা তো এগিয়ে আছে নিশ্চিন্তে, রাজ্যের কৃষকদের বলবো এগিয়ে আসুন। আগামী দিনে একটি কৃষি মন্ত্রী তৈরি করি, যে কৃষকদের কথা ভাববে, কোন দালাল ভুইফোরদের কথা ভাববে না। দালাল ভুইফোরের ব্যবসাটা বন্ধ করবে, কৃষকদেরকে
সহযোগিতা করবে। আমি আপনাদের ভোট নিয়ে অ্যাসেম্বলি হাউসের মধ্যে গিয়ে বারবার সোচ্চার হয়েছি, আমি জানতে চেয়েছি, আমি অবাক হয়ে গিয়েছি জেনে যে পশ্চিম বাংলায় একটাও সরকারি হিমঘর নাই। কেন থাকবে না ভাই? কেন থাকবে না? কৃষি প্রধান রাজ্য, যেখানকার 50% মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত, আর 20% মানুষ পরোক্ষভাবে যুক্ত। অর্থাৎ পশ্চিম বাংলার 100 জন নাগরিক থাকলে 70 জন নাগরিক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে সরকারি কেন হিমঘর থাকবে না? সরকারি হিমঘর থাকলে রেট টেট সব কন্ট্রোল হবে, যখনই বেসরকারির হাতে চলে যাবে আমাকেও তারা শোষণ করবে। যাক, আপনাদের ভোট নিয়ে আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করেছি, বারবার করি, যে আমরা জানি পোলেরহাট 2 নম্বর অঞ্চলে ভাঙড়ের কৃষকদের স্বার্থে একটি হিমঘর নির্মাণের কথা ছিল, নির্মাণের কাজও চলছে। আমিও জানি, আপনারাও জানেন, ভাঙড়ের কৃষকরাও জানেন, কিন্তু কাজ তো চলছে ঠিক কথা, কবে জনগণের উদ্দেশ্যে পরিষেবা পাওয়ার উপযুক্ত হবে, অর্থাৎ কৃষকরা কবে পরিষেবা পাবে তার ডেট এখনো বলতে পারছে না। কিন্তু বারবার আমি আপনাদের বিধায়ক হিসাবে আমার যতটা ক্ষমতা আওয়াজ তোলা, বারবার তুলি। যদি আজকে রাজ্যের মানুষ আমাদের হাতে কৃষিকার্য পরিচালনার দায়িত্ব দিত তথা কৃষিমন্ত্রীর দায়িত্ব দিত, তাহলে বিধায়ককে প্রশ্ন করতে লাগতো না, ওটা কৃষকের স্বার্থেই দ্রুততার সাথে ওপেন করে দেওয়া হতো। কিন্তু আপনাদের বলে রাখি, আমি আপনাদের স্বার্থে বারবার এই আওয়াজ তুলেছি। গত কদিন আগেই আমি এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার সুবাদে আমাদের এভিডেন্স ছিল, রাজ্যের যে সমস্ত কৃষি দপ্তরের অধিকর্তারা আছে তারা বিধানসভায় এসেছিলেন, তাদেরকে আমিও আবার সরাসরি প্রশ্ন করেছি। একইভাবে যে তৈরি হচ্ছে গল্প আমিও শুনেছি, ভাঙড়ের মানুষও জানে তৈরি হচ্ছে, কিন্তু একজ্যাক্ট একটা ডেট বলুন, কবে ভাঙড়ের মানুষ ওখানে গিয়ে তাদের সবজিটা সংরক্ষণ করতে পারবে? তাই নওশাদ সিদ্দিকী একা প্রশ্ন তুলছে বলে হয়তো এটা দেরি হচ্ছে। তাই আগামী দিনে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নওশাদ সিদ্দিকীর মতো, নওশাদ সিদ্দিকীদের সাথ দেওয়ার মতো লোককে আপনাদেরও তৈরি করতে হবে। তার আহ্বান আপনাদেরকেও জানাতে হবে যে অ্যাসেম্বলি হাউসের মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ তুললে কৃষকদের আওয়াজ উঠবে, শিক্ষিত বেকারদের আওয়াজ উঠবে, সরকারি কর্মচারীদের জন্য আওয়াজ উঠবে, পুলিশের জন্য আওয়াজ উঠবে, আপনার ছাত্রের জন্য আওয়াজ উঠবে, যুবকের জন্য আওয়াজ উঠবে, মানুষের জন্য আওয়াজ উঠবে। আওয়াজটা এটাই উঠবে যে ভাঙড় সহ রাজ্যে নতুন নতুন থানা বাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি, ওতে কোনো আমাদের অসুবিধা নাই, কিন্তু থানাতে পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে। কলকাতা পুলিশের নতুন থানা বাড়ছে, নওশাদ সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। আমি তো চাই পাড়াই পাড়াই থানা হোক, প্রয়োজনে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকুক, মানুষের উপরে কেউ না অত্যাচার করে, সেটা প্রশাসনের যেটা কাজ ঠিক করে দেখুক। কিন্তু থানা নতুন তৈরি করে দিচ্ছে, যে কটা লেডি কনস্টেবলের দরকার সেই পরিমাণ দিচ্ছে না, 2-3টে লেডি কনস্টেবল দিয়ে দিচ্ছে। ফলে এই লেডি কনস্টেবল বা আর এসআই যেটা আছে বা এএসআই যারা আছেন, তারা দেখুন খোঁজ নিয়ে 8 ঘন্টা ডিউটি করার দরকার, 8 ঘন্টার পরিবর্তে তাদের 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করা হচ্ছে, তাদের উপরে শোষণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই অত্যাচার বন্ধের জন্য আইনসভায় গিয়ে নওশাদ সিদ্দিকী একা চিৎকার করবে না, আগামী দিনে আরো বেশি বেশি নওশাদ সিদ্দিকীর পাশে সাথ দিতে হবে, এর ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনারা বলুন, পুলিশ আমাদের পরিবারের বাইরে কেউ? আমাদের পরিবারের মধ্যে তো। তাহলে একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় সমাহারে ডিউটি কেন দিয়ে পাবে না? একটা পুলিশে যদি আপনাদের সাথে কারো কোনো রকম ভাবে একটু যোগাযোগ থাকে না, জিজ্ঞাসা করবেন, ওনারা বলবেন মাস গেলে কারো 12,000, কারো 15,000, কারো 30,000 টাকা লস হচ্ছে। কেন লস হবে ভাই? কেন লস হবে? বিধায়ক আমি
আগে আমার মাইনে ছিল 81,820 টাকা মতো, 81,000 টাকা ধরো। এখন ওটা কত হয়েছে জানেন? 1,21,000 টাকা। এর প্রতিবাদ নওশাদ সিদ্দিকী একাই করেছে, অন্য কোনো বিধায়ক করেনি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, হ্যাঁ দরকার, বিধায়কদের টাকা সাম্মানিক বাড়া দরকার, কিন্তু এক লপ্তে এতটা নয়, এই প্রতিবাদ করেছি। তার সাথে এটাও বলেছি, যদি বিধায়কদের কথা এত চিন্তা করা হয়, বিধায়কদেরকে যারা নিরাপত্তা দিচ্ছে, পুলিশ, সরকারি কর্মচারী, সরকারকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, ইভেন বিধানসভার মধ্যে যে সরকারি কর্মচারীরা আছে, এটা তো হতে পারে না একটা ফুলকপি বিধায়ক কিনছে 25 টাকায়, একটা পুলিশ কিনছে 5 টাকায়, এই বৈষম্য তো হয় না। বিধায়ককেও 25 টাকায়, বরঞ্চ বিধায়ক আরো পাওয়ারফুল, দাম কমলে। এটা করে না? জোর জবরদস্তি করে তো। যদিও পুলিশের একটা অংশ জোর জবরদস্তি করছে, ওটা অন্যায়, ওটা বন্ধ করতে হবে, না হলে মানুষ আর পুলিশের প্রতি ভরসা রাখতে পারবে না। যাক, এই প্রসঙ্গ বলার বক্তব্য আমার এটাই, যে এই যে বৈষম্য হচ্ছে, বিধায়কদের মাইনে 1,40,000 বেড়ে গেল, আর পুলিশ বা সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছে না। এই বৈষম্য যে চলছে, এটাকে আটকাবার জন্য আমি চিৎকার করছি, হয়তো আমার সব কথা শুনছে না, কিছু কিছু কথা শুনতে বাধ্য হচ্ছে, সব কথা শুনছে না। নাই যেগুলো বলছে, আমি অন্যায় কথা বলি না ভাই, আমি যুক্তি দিয়ে কথা বলি এবং নাই কথা বলি। তো এটা শুনতে বাধ্য তখন হবে যখন নওশাদ সিদ্দিকী সিঙ্গেল ডবল ডিজিটের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে বসবে। বিজেপিকে দিয়ে কিচ্ছু লাভ হবে না, বিজেপিকে ডবল ডিজিট দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ এরা ফুলে ফুলে সব সময় সম্পর্ক রেখে চলে। বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল ম্যানেজ করে, তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি ওকে ম্যানেজ করে, ঠিক সাপোর্ট দেয়। দরকার বিজেপি তৃণমূলের বাইরে নওশাদ সিদ্দিকীদের পাশে বসার জন্য লোক বাড়ানো, এটা আপনাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। আপনারা যেমন আজকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখুন, শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই। এই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? আইনসভায় চিৎকার করার মতো লোকের সংখ্যা বাড়াতে হবে, এটাই আমাদের অভাব। আমরা সব জায়গায় চিৎকার করি, রাস্তায় চিৎকার করি, মাঠে ময়দানে চিৎকার করি, হাটে বাজারে চিৎকার করি, কিন্তু চিৎকার করার আরেকটা জায়গা হচ্ছে আইনসভা। দুটো জায়গায় চিৎকার না করলে আপনি আপনার অধিকার পাবেন না। কলকাতা পুলিশে প্রায় 20,000-এর উপরে শূন্য পদ আছে, ওই রাজ্যে প্রায় 2.5 লক্ষের উপরে শূন্য পদ আছে পুলিশে। ওই শূন্য পদ পূরণ তখনই হবে যখন মাঠে ময়দানে চিৎকার করা হবে, বেকার যুবক যুবতীদের হাতে কাজ দেওয়ার জন্য রাস্তাঘাটে হাটে বাজারে চিৎকার হবে, আর আইনসভার মধ্যে চিৎকার হবে। এই দুটো চিৎকারে শাসক ভয় পেয়ে কলকাতা পুলিশের 20,000 শূন্য পদ পূরণ করবে। টোটাল বেঙ্গল পুলিশের সব মিলিয়ে 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করতে তখন বাধ্য হবে। লজিক্যালি আমি বলছি, 2.5 লক্ষ শূন্য পদ মানে 2.5 লক্ষ শূন্য পদ মানে 2.5 লক্ষ পরিবার বাঁচবে চাকরির ব্যবস্থা করলে, 2.5 লক্ষ বেকার শিক্ষিত যুবক যুবতী কাজ পাবে। ওই 2.5 লক্ষ পরিবার বাঁচা মানে আরো 2.5 লক্ষ পরিবার প্রত্যক্ষভাবে তার থেকে উপকৃত হবে। তাহলে 5 লক্ষ পরিবার, 5 লক্ষ পরিবার মানে কত মানুষ? 5 জন করে যদি একটা পরিবারে থাকে, 25 লক্ষ মানুষ উপকৃত হবে শুধু পুলিশের শূন্য পদটা পূরণ করলে। তাহলে এই কাজটা করছে না সরকার, এর পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছে। ভাই, সিভিক ভলেন্টিয়ারদের সাথেও অন্যায় হচ্ছে। সমকাজে সমবেতন 2019 সালে সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে, আমাদের পশ্চিম বাংলার সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করে না। কনস্টেবল যে কাজ করে সিভিক ভলেন্টিয়ার ওই কাজ করে। তাহলে কনস্টেবল মাইনে কম করে 30,000-এর বেশি, তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারের 9,000 ছিল, আমি বিধানসভায় চিৎকার করে করে 1,000 বেড়েছে, এখন 10,000 হয়েছে। তাহলে কেন 10,000 হবে? ওই কনস্টেবলের সাথে বৈষম্য হচ্ছে, সমকাজের সমবেতন পাচ্ছে না। তাই আমার বলার বক্তব্য হচ্ছে, এই অন্যায় এই অপশাসন বন্ধ তখনই হবে যখন মানুষ জাগ্রত হবে। তাই আপনাকে আমাকে জাগ্রত হতে হবে,
অধিকার নিয়ে সোচ্চার হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে ভেবে লাভ নেই। কানের হাত দিয়ে দেখুন, ওপর দিকে তাকাবার প্রয়োজন নাই। তাই আপনাকে বলবো, তৈরি হন, জাগ্রত হন। 2026 সাল আসছে। এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য, তৃণমূলের এই অন্যায় থেকে বাঁচার জন্য বিজেপি গল্প শোনাচ্ছে তাদেরকে ভোট দাও, এই ফাঁদে আপনারা পড়বেন না। দেশ পরিচালনার দায়িত্ব বিজেপির হাতে আছে। আমরা দেখলাম আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হলো, কিন্তু সঠিক বিচার এখনো পেল না। কিন্তু এই বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব ছিল কার হাতে? সিবিআই এর হাতে। চাকরি চোরগুলো একে একে জামিন পেয়ে যাচ্ছে, তদন্তভার কার হাতে ছিল? সিবিআই এর হাতে ছিল। তো কেউ যদি ভাবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি বিকল্প, আমি বলবো তাকে কড়া থেকে চুলেই পড়া সমান হবে, এর থেকে বাইরে কিছু নয়। আর কেউ যদি আবার ভাবে বিজেপিকে আটকাতে হবে, তাহলে তৃণমূলকে ভোট দাও, তার আমি একটা রিসেন্ট জ্বলন্ত উদাহরণ দেব। 2021 সালে এই ভেবে ভোট দিয়েছিলেন, আর অসীম সরকার আপনাদেরকে উপহার বারবার দিচ্ছে। কিছু করছে অসীম সরকারের বিরুদ্ধে? আর্টিকেল 25 এ বলা আছে, আপনি আপনার ধর্মকে চুজ করার স্বাধীনতা আছে, আপনি ধর্মকে পরিবর্তনেরও স্বাধীনতা আছে। জোর করে পরিবর্তন করলে আইনের বিরুদ্ধে, জোর করে পরিবর্তন আইনের বিরুদ্ধে। কিন্তু আজকে আপনি একটা ধর্মে আছেন, মনে করছেন এই ধর্মটা থেকে ওই ধর্মটা আমার ভালো ভালো লেগেছে, আপনি যেতে পারেন, স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। আপনি যে ধর্মে আছেন, ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী আপনি আচার অনুষ্ঠান করতে পারেন, এবং আপনি আপনার ধর্মের প্রচারও করতে পারেন। আর্টিকেল 25 আপনাকে স্বাধীনতা দিয়েছে। সেই জায়গায় কি করছে অসীম বিশ্বাস, অসীম সরকার বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল। এর মধ্যে প্রচুর বড় কাহিনী আছে। শুভেন্দু অধিকারীর এখন খাল কেটেছিল, গর্ত খুঁড়েছিল মুসলমানকে ফেলার জন্য, শুভেন্দু অধিকারী এখন নিজেই পড়ে গিয়েছে। মতুয়া ভাইদের সাথে ইনজাস্টিস হচ্ছে, মতুয়া ভাইরা চিৎকার করছে, আর মতুয়া ভাইদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী খামচিহ্ন থাকবে, বিশ্বজিৎ দ্বারা থাকবে, তাপস ব্যানার্জিরা থাকবে, আমরা অনেক আগে বলে দিয়েছি। সেই জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে হবে, অসীম সরকারকে দিয়েও কথা বলিয়ে দিল, এখন হইয়াই হচ্ছে। আপনারা 2021-এ রাজ্যের মানুষ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। ভাঙড়ের মানুষ আজকে বলছে যে আমরা ঠিক করেছি, রাজ্যের অন্য প্রান্তের মানুষ ভুল করেছিল, তাই তো নাকি? আজকে আটকানোর ফল কি হচ্ছে? উল্টে ডেকে নিয়ে আসছে। অসীম বাবু যে কথা বলেছেন, ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে এখন। তাহলে যারা ভাবছেন 2026-এ আবার তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এই অবস্থা হবে। পশ্চিম বাংলায় যে ধর্মীয় উন্মাদনা যেটা চলছে, এটা একটা মানুষকে ধরে যদি জেলের মধ্যে ভরে দেয় মমতা ব্যানার্জি, সব বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলে না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে না। এখন কার বিরুদ্ধে কথা বললাম ভাই? একটা মানুষ, ওই মানুষটি যে কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করেছিল, যেই মানুষটা একটা জায়গায় যাচ্ছিল সন্দেশখালীতে, শিখ ধর্মের এক অফিসার ডিউটি করছিল আইপিএস, ওনাদের দলের মধ্যে থেকে ওই অফিসারকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল। ওই সময় দরকার ছিল ওই নেতৃত্বদের যা টিম আছে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া। পশ্চিম বাংলায় তাহলে হিংসা আর এই ধরনের ধর্মীয় উন্মাদনা চলতো না, কিন্তু এটা হয়েছে, এটা হয়নি। তবে আমি গত পরশুদিনকে আমি অভিযোগ দায়ের করেছি। গত পরশুদিন থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি, শুধু অসীম সরকার নয়, কোন যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোন ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে, কোরআন শরীফ হতে পারে, গীতা হতে পারে, বাইবেল হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোন ধর্ম বা ধর্মগ্রন্থকে নিয়ে কোন বাজে মন্তব্য করে, যেই মন্তব্য এলাকার সম্প্রীতি ঐক্য বিনষ্ট হতে পারে, যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে, যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে, সেই মন্তব্য যদি করে কেউ, তার বিরুদ্ধে দাঁড়াক আর নাই দাঁড়াক,
যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি, তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখবো। অনেক হয়েছে, আর নয়। অনেক সহ্য হচ্ছে, আর নয়। কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে, কোন ধর্মের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে, যে কোনো ধর্ম বর্ণ হোক না কেন, আমি আগে তার বিরুদ্ধে আইনত লড়াই যাব। তবে একটা কথা বলি, আমি দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে আপলোড করে দিয়েছে। আমি এর সাথে সহমত নয়। আবার এটা কেউ কাটিং করে দেখবেন, বলতে পারে নওশাদ সিদ্দিকীর কষ্ট হচ্ছে ওই জন্য বলছে সহমত নয়। কেন সহমত নয় সেটাও বলছি। কুরআন শরীফকে অবমাননা করেছে। আপনি আমি বড় ধার্মিক, আপনার আমার রক্ত গরম হয়ে গেছে, ফোনটা তুললাম, অসীম বাবু ফোন ধরলো, অকথ্য ভাষায় চারটে বলে দিলাম, ক্ষতি কার হলো? অসীম বাবু কালকে গিয়ে আপনার নামে ডায়েরিটা করে দিল, এফআইআরটা করে দিল, তাহলে সাকসেস হয়ে গেল তো। অসীম বাবু একা বলেছেন, আর আপনি 100 জন অসীম বাবুকে ফোন করছেন, তাহলে আপনার এগেনস্টে কটা এফআইআর হলো? মমতা ব্যানার্জি অসীম বাবুকে ধরবে না যতক্ষণ না আপনি সোচ্চার হন। এই সোচ্চার নওশাদ সিদ্দিকী হলে হবে না। কোথায় গেল আমাদের তাপসদা? আচ্ছা, নওশাদ সিদ্দিকী সোচ্চার হলে হবে না, এটাই মাথায় রাখবেন, এটাই মাথায় আপনাদের রাখতে হবে। শুধু একা নওশাদ সিদ্দিকী সোচ্চার হলে হবে না, বা মুসলমান সমাজ থেকে সোচ্চার হলে এই সমস্যার সমাধান হবে না। মুসলিম সমাজকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বৃহত্তর হিন্দু সমাজের মানুষকে প্রতিবাদ করতে হবে। হিন্দু সমাজের দেবদেবীকে নিয়ে যদি কোনো কটু কথা বলে, মুসলিম সমাজকে তার প্রতিবাদ করতে হবে। তাহলেই দেখবেন এটা আইনের মাধ্যমে হোক, আর বলার তাদের সাহস পাবে না। যাক, প্রসঙ্গে ফিরে আসি। অসীম বাবুর নাম্বারটা ফেসবুকে অনেকে পোস্ট করেছে, এর সাথে আমি সহমত নয়। কারণ কি হবে, এতে সহজ সরল মানুষ আরো বিপদে পড়বে। আমি অনুরোধ করব, আপনার রাইট আছে, আপনার অধিকার আছে, আপনি থানায় যান, সিঙ্গেল গিয়ে আপনি অভিযোগ করুন। থানায় যেতে ভালো লাগছে না, ঘরে বসে মেল করুন থানাতে, ওটা এফআইআর হিসাবে ট্রিট করতে হবে। তা না করে আপনার নাম্বার পেয়েছেন ফোন করে, অমুকের ছেলে তমুকের ছেলে, এ কাজ একদম করবেন না। এটার সাথে অন্যজনের সাথে আমার তফাৎ, এতে ক্ষতি কি হবে? আপনার হবে। অসীম বাবু হাতে অস্ত্র পেয়ে যাবে, এখন হাতে কোনো অস্ত্র নাই। অসীম বাবু এখন গাড্ডায় পড়ে গেছে। অসীম বাবুকে আগামী দিনে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, মমতা ব্যানার্জির পুলিশকে আমি দিয়েছি, অভিযোগ দায়ের করেছি। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ যদি অসীম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, আমি বলছি চুপ থাকার আমি ছেলে নয়, অসীম বাবুর সাথে আগামী দিনে কোর্টে আমার দেখা হবে। কিন্তু ওই কোর্টে দেখা হওয়ার আগে আরো 50-100 জনের সাথে যদি অসীম বাবু কোর্টে দেখা করে নাই, তাহলে তো লস আপনারই হলো। এটা বুকামু ছাড়া আমার মনে হয়, এটা আমার মতামত, এটা না দেওয়াই, বুকামু বললে আবার অনেক কথা হয়ে যাবে, এটা না দেওয়াই উচিত ছিল। কারণ মানুষ রক্ত গরম, ফোন করে দুটো খারাপ ভাষা বলে দিলে কি হবে? বলুক আর নাই বলুক, অভিযোগ তো করবে থানাতে, তাহলে আপনার ক্ষতি হবে। তা আপনার রক্ত ফুটছে আমিও বুঝতে পারছি, ওই রক্ত ফুটাটাকে সঠিকভাবে কাজে লাগান। রক্ত ফুটছে মানে ফোন তুলেই চারটে কড়া ভাষা বলে দেওয়া না, এটাকে নয়, কন্ট্রোল করুন। যদি আপনার নিজের প্রতি না নিজের কন্ট্রোল থাকেন, আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ। আমারও রাগ হয়ে যায়, কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এটা ধর্মীয় বিষয়, আপনাকে একটা চর মেরেছে, মেরে দিয়েছেন, বা মারতে এসছে, আপনি ঢুকেছেন, আইপিসি 37 মনে হয় আছে, এখন মনে হয় বিএনএস 37 হয়ে গিয়েছে, অর্থাৎ প্রতিরোধ করার একটা অধিকার আছে, আইনে আছে। সেটা আলাদা ব্যাপার। এখানে ধর্মীয় বিষয়, আপনিও যদি উন্মাদনা ছড়ান, তাহলে আপনার ধর্মকে নিয়ে তো আরো খারাপ কথা বলবে। তাহলে আপনাকে ঠান্ডা মাথায় এর বিহিত করতে হবে। তাই বলছি আবারও, ওই অসীম বাবুর নাম্বার ফেসবুকে দিয়েছে বলে আপনারা ফেসবুকে বেশি নাম্বারে ফোন করার প্রয়োজন নাই। আপনারা সরাসরি অসীম বাবুর নামে ওই বক্তব্যটা নিয়ে ঘরে বসি, আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, একটা করে থানায় অভিযোগ করে দিন। নাহলে থানাতে আপনি সিঙ্গেল গিয়ে অভিযোগ করুন, থানা আপনার অভিযোগ নিতে বাধ্য। মাথায় থাকবে ভাই, ভুল পদক্ষেপ নেবেন না, ক্ষতি ছাড়া ভালো হবে না। আর দুটো ঘটনার কথা বলবো।
গত কয়েকদিন আগে দেখলাম, এর আগে আমি বলেছি, আজকেও বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সব সময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। ইভেন আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, আদর্শগত মতপার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন, তার হাতে সার্টিফিকেট আছে, তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি, আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি, সংবিধানকে সম্মান দিতেই হবে। সেই সংবিধানের বলে, আর্টিকেলের বলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে। সুতরাং আমি আপনি সংবিধানকে পাথেয় করে আমার দেশের আইনকে মেনে চলছি, তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে। সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো, ওই চেয়ারটাকে আক্রমণ করলো, তা আমার সংবিধানকে আক্রমণ করবে, আমরা চুপ থাকতে পারবো না। তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা। গতকাল কি শুনলাম, আমাদের রবি ঠাকুর, জানেন তো নাকি গো, বিশ্বগুরু,